খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খোয়াছড়ার আবেদন উপেক্ষা করা আসলে বেশ কঠিন। তুই যে ক্যাটস পরে আইছিস তোর কি হবে রে কালিয়া? প্রায় এখানে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে। শুষ্ক মৌসুমে ওই জায়গাটা যতটা বিপজ্জনক, তাহলে বর্ষাকালে কি হতে পারে? এই মাত্র একটা দুর্ঘটনা আমরা সাক্ষী হলাম। বাজার করা লাগবে সকাল সকাল। আমার অবস্থা গরমে পুরো এখন ঠান্ডা পানি খাওয়ার জন্য যাইতেছি গোসল করতে। গরমে একটু হাওয়া খাইতে যাই। তুই কি আবারও পলাতক? না পলাতক ওই মতনে বলা চলে। গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা যাচ্ছি ঝর্ণায়। যাই না ঝর্ণায় পানি পাবো কিনা। কালকে দেখলাম যে চিটাঙ্গে বৃষ্টি হয়েছে, প্রচন্ড গরম। বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু ঢাকায় ওইভাবে পর্যাপ্ত বৃষ্টি হয় নাই। ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি খোয়াছড়া যেতে পারবেন। মোটামুটি ঢাকা চিটাং হাইওয়ের যে কোনো বাস ধরে চলে যেতে পারেন। ঢাকা চিটাং হাইওয়ের বাস ধরে গেলে আপনার ভাড়া পড়বে 680 টাকা থেকে 700 টাকা। এছাড়া এসি বাসে যদি যান ভাড়া আর একটু বেশি পড়বে। যেহেতু আমাদের এটা বাজেট ট্যুর, আমরা খরচ বাঁচানোর জন্য আমরা ফেনীর বাসে চলে যাই স্টার লাইনে করে। স্টার লাইনে ভাড়া নিয়েছিল আমাদের জনপ্রতি 380 টাকা। মেইন সমস্যা হচ্ছে আমাদের সাথে যে আদিব আছে, ও বাস করে 3টা পলিথিন দেওয়া হয়েছে। আদিবের কি 3টা পলিথিনে কাভার হবে? ফেনীতে নেমে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নেই। সকালের নাস্তা আমাদের জনপ্রতি খরচ পড়েছে 50 টাকা করে। নাস্তা করার পরে আমরা চিটাঙের যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতে 50 টাকা দিয়ে একদম খোয়াছড়ার যেখান থেকে শুরু সিএনজি স্টেশন, ওখানে নেমে যাই। ফাইনালি কই এই খুশি তো? কত? 75 টাকা। চল ওঠ। বাস স্ট্যান্ডে নেমে আমরা সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজিতে জনপ্রতি 15 টাকা করে 75 টাকা ভাড়া নিবে রিজার্ভ। যেখান থেকে আপনার হাঁটা শুরু করতে হবে সেখানে নামিয়ে দিবে। ওখান থেকে এরপর নিয়ারলি 2 কিলোমিটার মতো আপনাকে ট্রেকিং করতে হবে। যেখান থেকে আপনারা হাঁটা শুরু করবেন ওখানেই পৌঁছিয়ে দিবে। যতটুকু পাকা রাস্তা যায় এবং সিএনজি যায় আমরা ওই পর্যন্তই যাবো। নিয়ারলি 2 কিলোমিটার মতো আপনাকে ট্রেকিং করতে হবে। বর্ষাকালে ট্রেকিং করাটা একটু ঝামেলা। যারা একটু পরিশ্রম কম করতে পারেন তাদের জন্য ট্রেকিংটা কষ্টকর হয়ে যাবে, কিন্তু যারা মোটামুটি একটু ফিট আছেন তারাই 2 কিলোমিটার খুব সহজেই ট্রেক করতে পারবেন। সাথে পাহাড়ি আঁকাবাঁকা পথ, হালকা ঝিরি, জঙ্গল, পাখির ডাক সত্যি আপনাকে মুগ্ধ করবে। তুই যে ক্যাটস পরে আইছিস তোর কি হবে রে কালিয়া? ইতিহাসে প্রথমবারের মতো খোয়াছড়া আসছে উনি ক্যাটস পরে। হাঁটার একটা যোগ্যতা লাগে, ট্যালেন্ট লাগে, যেটা আপনাদের নাই। ওই জন্য একজন তো দেখতেছি তো কি অবস্থা। আপনি কি ক্যাটস পরে খোয়াছড়া যাবেন? আমি ক্যাটস করে পাহাড়ে বেরোবো, আমার ট্যালেন্ট আমি দেখাবো। ও তাজু পুকুরের নাতি আপনি? হ্যাঁ, আর আমার নাম হচ্ছে তো ফারুক। ওই যে তাজু পুকুরের বাড়ি মসজিদের লগে না? হ্যাঁ, মসজিদের ওই মাতার ইচ্ছা এটা ডুবে যাবে। পানি একবার সেরকম শুকনা ভালো হবে, শুকনাটা পাতলা হবে, ওঠার জন্য ভালো হবে। 5-10 টাকা, বেতের লাঠি 40 টাকা, অ্যাংলেট আছে 30 টাকা, 50 টাকা, 10 টাকা, ট্রাউজার 60 টাকা, 260 টাকা, 2 কোয়ার্টার ফ্যান আছে ওগুলো 220 টাকা, 240 টাকা, জার্সি নিলে 280 টাকা। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খোয়াছড়ার আবেদন উপেক্ষা করা আসলে বেশ কঠিন। সাফি সাবধানে। খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। খোয়াছড়া ঝর্ণার 9টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিপাসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। খোয়াছড়া ঝর্ণার সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি এখানে একটা হালকা ট্রেকিংয়ের ফিল পাবেন। পাহাড়ি আঁকাবাঁকা ঝিরিপথ দিয়ে আপনাকে ঝর্ণার কাছে পৌঁছতে হবে, এবং তারপরে মেইন অ্যাডভেঞ্চার যেটা হচ্ছে খোয়াছড়ার মোট 60টি মতান্তরে 11টি ধাপ রয়েছে, যে ধাপগুলো একটু বিপজ্জনক বর্ষাকালে যাওয়ার জন্য। প্রায় এখানে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে, কিন্তু শুষ্ক মৌসুমে যদি আপনি একটু পরিশ্রমী হন আপনি সহজেই 60টি ধাপ উঠতে পারবেন। কারণ যত উপর দিকে যাবেন এর সৌন্দর্যটা ঠিক ততটাই বেশি।
ও কমর ভাঙবে। আস্তে কি রে? এই মাত্র একটা দুর্ঘটনা আমরা সাক্ষী হলাম। আদিব ঝর্ণায় পিছ লাখিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। ওই দিন প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি না হওয়ার কারণে টেম্পারেচারটা অনেক হাই ছিল এবং আপনারা জানেন যে জঙ্গল এলাকায় সাধারণত হিউমিডিটি একটু বেশি থাকে। এই জন্য যদি গরমের দিনে যান তাহলে অবশ্যই পানি, স্যালাইন, তবে জুস এগুলি সাথে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে খোয়াছড়া প্রথম ধাপ, পানি নাই দেখতে পাচ্ছেন। সাধারণত বর্ষাকালে পানি থাকে, বর্ষা এখনো প্রপারলি শুরু না হওয়ার কারণে পানি নেই। আমরা এবার সেকেন্ড ধাপে উঠতেছি। বর্ষাকালে এই জায়গাতে ওঠাটা মারাত্মক রিস্কি হয়ে যায়, ওই জন্য দড়ি আছে আপনারা দেখতে পারতেছেন। দড়ি দিয়ে এবার উঠতে হয় আমাদের। নিচে পানির ফ্লো কম থাকার কারণে স্থানীয়দের কথা অনুযায়ী আমরা উপরে উঠে যাই। উপরে গেলে আমরা পরিষ্কার পানি পাবো, ওই জন্য আমরা খুব দ্রুত উপরে উঠতে থাকি। আগে উঠি আগে। শুষ্ক মৌসুমে ওই জায়গাটা যতটা বিপজ্জনক, তাহলে বর্ষাকালে কি হতে পারে? বর্ষাকালে পানির ফ্লো, স্ট্রিম এবং যদি ভরা বর্ষা হয়, ভরা বর্ষায় তো পানিটা আরও বেশি অতিরিক্ত পরিমাণে ফ্লো করে এবং পাহাড়ি পথটা যে কী পরিমাণ পিচ্ছিল হয়ে যায়। আপনি যদি এক ধাপ থেকে পড়ে যান, আমরা যখন 16 সালে গিয়েছিলাম আমাদের চোখের সামনে একটি ছোট দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো অনেকে চিন্তা করে যে আমি হয়তো পড়বো না, কিন্তু পানির ফ্লোতে কিন্তু এই জায়গাগুলোতে দাঁড়ানোই অনেক কষ্টকর। তো যারা যাবেন অবশ্যই সেফটির কথা চিন্তা করে যাবেন, কখনোই অতিরিক্ত রিস্ক নেবেন না। এটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় বা চতুর্থ ধাপে ওঠার পরে আমরা কিছুটা পানি পাই। নিচে পানিটা ফ্লো হতে হতে সাধারণত দেখা যায় যে ময়লা হয়ে গিয়েছে, তো উপরের দিকে পানিটা একটু পরিষ্কার ছিল। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা যেহেতু পুরোটা আজকে কাভার করব, ওই জন্য আমরা আরও উপরের দিকে উঠে যেতে থাকি। বর্ষা না হওয়ার কারণে পুরো পানি একদমই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরম। উপরের দিকে যাচ্ছি যাতে আমরা কিছু পরিষ্কার পানি পাই। নিচের পানিগুলো অতটা পরিষ্কার না। আমরা এখন তৃতীয় ধাপে আছি, আর উপরের ধাপে যাচ্ছি আমরা। এই ধাপগুলো বর্ষাকালে খুবই বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এখন পানি নেই। এরপরেও যে খাড়িগুলো রয়েছে, এগুলো যেসব জায়গাতে পানি প্রবাহিত হচ্ছিল ওই জায়গাগুলো মারাত্মক। আপনারা কি উঠে ঘুরে আসছেন? শাবাশ, বিসমিল্লাহ। বর্ষাকালে যখন এই খাড়িটা সম্পূর্ণ পানি দিয়ে ভরা থাকে তখন এটা আরও বেশি পিচ্ছিল হয়ে যায়। তো একটু পরে আমরা যখন উপরে ধাপগুলো উঠা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা বিপজ্জনক, কারণ একে তো পানির ফ্লো থাকে এবং এর সাথে পাহাড়ি এই পাথুরে খাড়িটা যখন আরও পিচ্ছিল হয়ে যায় তখন আসলে অনেক বিপজ্জনক হয়ে ওঠে। তৃতীয় এবং চতুর্থ ধাপ শেষ করে পঞ্চম ধাপে যখন আপনি ওঠা শুরু করবেন, তো এই জায়গাটা একটু মানে গা ছমছমে পরিবেশ। একা তো নাই, এবং টিম করে 4-5 জন একসাথে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে গাছগুলো এমনভাবে নুয়ে রয়েছে, একটু বেশি পরিমাণে জঙ্গল। পঞ্চম এবং ষষ্ঠ ধাপের পরে আমরা খুব দ্রুত সপ্তম ধাপে উঠে যাই। অষ্টম ধাপে যাওয়ার আগে যেটা হয় তখন ঘড়িতে বাজে 3:30। আমরা যদি শেষ ধাপ পর্যন্ত উঠি তাহলে আমরা কামব্যাক হয়তো সন্ধ্যার আগে করতে পারবো না। আর সন্ধ্যাবেলা এই জায়গাটা কতটা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে আসলে কেউ না গেলে বুঝতে পারবেন না। অষ্টম ধাপটা সপ্তম ধাপের মতোই, ওই জন্য আমরা সপ্তম ধাপের পরপরই কামব্যাক করি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আমার ঘড়িতে তখন 3:30টার মতো বাজে। আর ওইখানে ঝিঝি পোকার দাগটা খুব মারাত্মক ছিল, এত নিরিবিলি, প্রচণ্ড গরম, আমরা একটু আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে এটাই শেষ খোয়াছড়া ঝর্ণা শেষ পর্যন্ত। তো এখান থেকে আমরা ফেরত যাচ্ছি, এখানে কেউ নেই, আমরাই শেষ। লাস্টে আমরা এই 5 জনই আছি। যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা হলো ঝিঝি পোকার আওয়াজ, পাহাড়ি ঝিঝি পোকা প্রচণ্ড আওয়াজ করতেছে, প্রচণ্ড।
আমরা চতুর্থ ধাপে যে জায়গাটা পানিটা একটু পরিষ্কার এবং জমে রয়েছে একটু চৌবাচ্চার মতো, ওখানে আমরা গোসল করবো। এখন আসার সময় আমরা দেখে আসছি যে ওই জায়গার পানিটা একটু পরিষ্কার এবং একটা চৌবাচ্চার মতো রয়েছে যেখানে সবাই গোসল করছিলেন। এই গোসলটাই আপনার শরীরটাকে শীতল করে দিবে, এই এতক্ষণের পরিশ্রম ক্লান্তি সব নিমিশেই দূর করে দিবে। Ain't no surprise that I can't sleep tonight. My only vice is standing by your side. So won't you love me better? I'm waiting here. I need you now. Gravity can't hold us down, so just take me there to higher ground. Save me, I'm holding on to you. My soul is fading, I'm falling into blue. Why don't you save me? My blood is running cold, so lift me up and give me higher ground. অসাধারণ। যদিও পানি অনেক কম, আর একটু পানি থাকলে ভালো লাগতো। দারুণ একটা ট্যুর, প্রায় শেষের পথে। এখন আমরা ফেরত যাচ্ছি। পানি না থাকার কারণে আসলে এভাবে ভিজতে পারলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত উঠছিলাম, মানে অনেক দূর কাভার করার চেষ্টা করছি, নিয়ারলি 10ম ধাপ। তারপরে একদম যে মেইন ধাপটা ওইটা যেতে পারি নাই, কারণ লোকজন ছিল না, সবাই চলে যাচ্ছে, আমরা একটু লেট করে ফেলছি আসতে। তো আসলে এর আগে 2বার যে আমি আসছিলাম তখন ভরা বর্ষা ছিল, প্রচণ্ড স্রোত, পানি, তৃতীয় ধাপের উপরে ওঠার সাহস করিনি। আজকে আলহামদুলিল্লাহ পানি কম থাকার কারণে সাহসটা করতে পারছি। তবে দারুণ, মানে কেউ যদি শর্ট একটা ট্রেকিং ফিল নিতে চায়, সাথে একটু ঝর্নার ফিল এবং সাথে একটা ট্র্যাক, পাহাড়ে ট্র্যাক করার একটা এক্সপিরিয়েন্স যদি কেউ নিতে চায়, আমার মনে হয় দারুণ। সকালে যে জায়গাটা খাবার অর্ডার দিয়ে গেছিলাম আমরা, এখন সে খাবার একদম রেডি। সুন্দর আলুর ভর্তা, সালাদটা খুব দারুণ, সালাদটা অস্থির একদম। ডাল। সাধারণত এখানকার রান্না কিন্তু খুব ভালো, গ্রামের একদম মাটির চুলার রান্না। আপনারাও যখন খোয়াছড়া আসবেন, ভিতরে ঢোকার সময় এরকম একটা রেস্টুরেন্টে, এই ভাইয়ের রেস্টুরেন্টে। ভাই আপনার রেস্টুরেন্টের নাম কি? ইফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম ঢোকার মুখেই। এখানে প্রথম দোকানটাই একদম। আবার মোটামুটি ফার্মের মুরগি 150 টাকা থেকে শুরু, এছাড়া পাকিস্তানি কক দিয়ে খেলে 220 বা 250, দোকান ভেদে কিছুটা ডিফারেন্স রয়েছে, আপনারা একটু দামাদামি করে নেবেন। ভাইয়া ঠিক আছে, অবশ্যই আসবেন। সিফাত ভাই, জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। বর্ষাকালে গেলে আপনি খোয়াছড়ার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন, কিন্তু তখন এই ধাপগুলো সম্পূর্ণ ওঠা খুবই বিপজ্জনক। ওই জন্য আমরা একটু হালকা বর্ষায় আসার চেষ্টা করেছি যাতে আমরা ধাপগুলো উঠতে পারি। তো শুষ্ক মৌসুমে যদিও ঝর্ণায় পানি কম, কিন্তু ট্রেকিংটা আমরা খুব ভালোভাবেই করতে পেরেছি। সবকিছু মিলে খোয়াছড়া ট্যুরটা আমাদের জন্য সত্যি খুব দারুণ ছিল। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। সবার ট্রিপ শুভ হোক। আল্লাহ হাফিজ।